প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ইনোভেটিভ মানুষ। তিনি নতুন নতুন গবেষণা করেন, নতুন কিছু সৃষ্টি করতে পছন্দ করেন এবং বরাবর সেটি করেই এসেছেন। বিশেষভাবে তার ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসায় যে সফলতা, সেটি বাংলাদেশের সীমা ছাড়িয়ে বিশ্বকে ছুঁয়েছে। তিনি আমাদের জন্য স্থানীয় হলেও তিনি আসলে একজন বৈশ্বিক মানুষ, এই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। যদিও আমাদের সরকার প্রধান হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তিনি সফলতার পরিচয় দিতে পারেননি বেশিরভাগ প্যারামিটারে, এটি তো সত্যি কথা। আমি অধ্যাপক ইউনূসের বিরাট ফ্যান, ডাই হার্ট ফ্যান যাকে বলা হয়। আমিই বলছি, রাষ্ট্র পরিচালনায় বেশিরভাগ প্যারামিটারে তিনি ফেল করেছেন। তার অন্তর্বর্তীকালীন সরকার ফেল করেছে, উপদেষ্টারা ফেল করেছে বেশিরভাগ প্যারামিটারে। কিছু কিছু জায়গায় তার সফলতা আছে নিঃসন্দেহে। তো সেইটি অর্থ খাত এবং পররাষ্ট্র বিষয়াদি যদি বলি, সেখানে তার কিছু সফলতা আছে, বাট বাদ বাকি ক্ষেত্রে তিনি সফলতার পরিচয় দেননি। তো যেটি বলছিলাম যে তিনি মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেসে ভালো করেছেন। হ্যাঁ, সেই খাতে তিনি যা করেছেন সেটি অতুলনীয়, ম্যাচলেস। সারা পৃথিবীতে এর কোনো তুলনা মিলবে না। আর তার সেই কাজ, তার সামাজিক ব্যবসা, তার ক্ষুদ্র ঋণ, এই মডেলটি সারা পৃথিবীতে প্রায় 100 দেশের মতো, কাগজে কলমে অন্তত 64টা দেশে ডিরেক্টলি অ্যাপ্লাই করা হয়েছে তার সেই মাইক্রো ক্রেডিট এবং সামাজিক ব্যবসার মডেল, বিজনেস মডেল। 64টি দেশে অফিসিয়ালি অন্তত আমরা দেখতে পাই। এর বাইরেও আংশিকভাবে প্রয়োগ করা হয়েছে অনেক দেশে। তো প্রায় 100টি দেশে সেটি সফলভাবে প্রয়োগ করা হয়েছে। তো সেইটি যদি ট্যানজেবল কিছু না হতো, রিয়েলিস্টিক কিছু না হতো এবং ফল পাওয়া যায় এমন কিছু না হতো, তাহলে 64টি দেশে বা 100টির মতো দেশে সেটি অ্যাপ্লাই করা হতো না, সেই মডেল লোকেরা প্রয়োগ করতেন না। সেই জন্যে ওই জায়গাটিতে তিনি অতুলনীয়, অনন্য। আর যেহেতু বললাম তিনি একজন ইনোভেটিভ মানুষ, তো তার ইনোভেশন কিন্তু রাষ্ট্র পরিচালনায় না, এই জায়গাটি আলাদা, রাজনীতির মানুষের কাজ এগুলো। তো তিনি তো রাজনীতিবিদ কখনোই ছিলেন না, এখনও না, এবং রাজনীতি ঠিকঠাক বুঝে উঠতে পারেন না বলেই সামলাতে পারছেন না ঠিকমতো। তো তিনি এসেই সংস্কার কাজে হাত দিলেন, রাষ্ট্রযন্ত্র মেরামত করবার কর্মসূচি হাতে নিলেন। তিনি সম্ভবত এটি ভুলে গেলেন যে কাদের জন্য তিনি এটি করছেন আর কাদের সঙ্গে তাকে কাজ করতে হবে তার এই পরিকল্পনা বাস্তবায়ন করবার জন্য। আমাদের প্রচলিত মানধাতার আমলের ঘুরে ধরা যেই রাজনীতি আছে বাংলাদেশে, আর সেই রাজনীতির ধারক বাহক রাজনৈতিক দলগুলো, তাদের সঙ্গে তাকে উঠতে বসতে হবে, কথা বলতে হবে, তাদের সঙ্গে তার সব কিছুর ব্যাপারে সিস্টেমে আসতে হবে, তাদের সঙ্গে মতৈক্য হতে হবে। সংস্কার, তো যেটি বলছিলাম, ইনোভেটিভ মানুষ তো সংস্কার চাইবেন, কিন্তু আমরা কি ইনোভেটিভ? আমাদের রাজনৈতিক দলগুলো কি ইনোভেটিভ? মোটেই না। তাই তিনি যা চাইছিলেন সেটির বাস্তবায়নও কিন্তু কঠিন ছিল এবং এক রকমের অসম্ভব ছিল। তো তিনি সম্ভবত সেই বাস্তবতা উপলব্ধি করেননি। না করবার কারণে তার সরলতা থেকে তিনি চেষ্টা করে গেছেন, একের পর এক সংস্কার কমিশন গঠন করেছেন রাষ্ট্রের বিভিন্ন অংশকে ঠিক করবার জন্য, মেরামত করবার জন্য। তার যেখানে যেখানে মনে হয়েছে সংস্কার কমিশন করা দরকার তিনি করেছেন, এবং সেই সংস্কার কমিশনগুলো তাদের মতো করে এক্সপার্ট নিয়োগ করে, স্পেশালিস্ট নিয়োগ করা হয়েছে। কখনো কখনো দেশের বাইরের থেকে এক্সপার্টরা এসেছেন এবং তারা সবাই বাংলাদেশের মানুষই, বাট বিদেশে কোনো কারণে সফল হয়েছেন, সেখানে আছেন। কেউ অধ্যাপক, কেউ অর্থনীতিবিদ, কেউ অন্য জায়গায় সফল, সেই মানুষগুলোকে নিয়ে আসা হয়েছে। আর সেই মানুষগুলো অধ্যাপক ইউনূসের ডাকে সাড়া দিয়ে দেশে চলে এসেছেন রাষ্ট্রযন্ত্রকে মেরামত করবার জন্যে। তো যার যার মতো করে চেষ্টা চলছিল, যার যার প্যানেল থেকে প্যানেল অফ এক্সপার্টস কাজ করে যাচ্ছে নিরলস, প্রায় বছরখানেক, কয়েক মাস কম হবে, সেই চেষ্টা চলছে। এবং এই সংস্কার কমিশনগুলোকে সমন্বয় করবার জন্য তিনি আরেকটি কমিশন গঠন করলেন, জাতীয় ঐকমত্য কমিশন, যেই কমিশনের সভাপতি তিনি নিজে, এবং একজন ভাইস চেয়ার নিয়োগ করা হয়েছে যিনি এসেছেন যুক্তরাষ্ট্র থেকে, আমাদের বাংলাদেশেরই নাগরিক। যুক্তরাষ্ট্রের ইলিনয়ে তিনি সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক আলী রিয়াজ, তিনি ঐকমত্য কমিশনের ভাইস চেয়ার হিসেবে কাজ করছেন, অধ্যাপক ইউনূসকে সাহায্য করছেন তার কাজে। তো এই ঐকমত্য কমিশনের চেষ্টায় বা তার মনিটরিংয়ে এই সমস্ত সংস্কার কমিশনগুলো কাজ করছে। সব রাজনৈতিক দলের সঙ্গে তারা গত কয়েক মাসে বসেছে
এবং 2 রাউন্ড ধরে আলোচনা করেছে সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে, বিভিন্ন দফায় আলোচনা করে ঐকমত্যে আসবার চেষ্টা করেছে। তো অনেক চেষ্টা করে কাঠখড় পুড়িয়ে গত 5 আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো, তো সেইটি ছিল অধ্যাপক ইউনূস প্রণীত সংস্কার প্রস্তাবের বা সংস্কার কর্মসূচির একটি দৃশ্যমান অংশ। সংস্কার প্রস্তাব, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো আনুষ্ঠানিকভাবে। তো সেইটি ছিল শুরু তার গৃহীত সংস্কার প্রস্তাবের একটি দৃশ্যমান অগ্রগতি, জুলাই ঘোষণাপত্র। তো সেটি পাঠ করা হলো, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন, সাংবাদিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, আইনজীবী এরা ছিলেন, এদের উপস্থিতিতে সেটি পাঠ করা হলো। তো তারপর ধারাবাহিকভাবে পরবর্তী প্রশ্নটি উত্থাপিত হলো যে এইবার আমাদের জুলাই সনদ পেতে হবে। তো জুলাই সনদ নিয়ে কাজ করা হলো, কাটাছেঁড়া করা হলো, নানাভাবে চেষ্টা করা হলো, যোজন সংযোজন বিয়োজন করে এটিকে একটি পর্যায়ে আনার ব্যবস্থা করা হলো। তো এখনও যে সেটি খুব ভালো অবস্থায় আছে তা না, তারপরেও সবগুলো দলের ঐকমত্যের ভিত্তিতে সেই জুলাই সনদে 84টি সংস্কার প্রস্তাব গৃহীত হলো। আর 84টির মধ্যে অনেকগুলোতেই নোট অফ ডিসেন্ট থাকলো, অর্থাৎ মানছি কিন্তু আমার দ্বিমত আছে, অর্থাৎ রিলাক্টেন্টলি মানছি, অনিচ্ছা সত্ত্বেও মানছি। তো সেই অর্থে নোট অফ ডিসেন্ট দিয়ে, এবং বেশিরভাগ নোট অফ ডিসেন্ট আসলো বড় দল বলে কথিত বিএনপির কাছ থেকে। আর অনেকবার বলেছি, কথার রিপিটিশন হচ্ছে, পুনরাবৃত্তি হচ্ছে, তারপরও বলতেই হবে, সেটি হলো শুধু নোট অফ ডিসেন্ট এসছে এই 84 দফার মধ্যে কয়েকটিতে বিএনপির পক্ষ থেকে তা না, প্রত্যেকটি সংস্কার প্রস্তাবকে বিএনপি থামিয়ে দিয়েছিল, চ্যালেঞ্জ করেছিল বিএনপি। যেমন হাসিনা বলেছিল শেখ খালেদা জিয়ার আমলে, বিএনপি যখন সরকারে ছিল, বেগম খালেদা জিয়া দেশ শাসন করছিলেন, তখন হাসিনা বলেছিল নাথিং উইল গো আনচ্যালেঞ্জড, অর্থাৎ বিএনপি সরকারের কোনো কিছুকে আনচ্যালেঞ্জড যেতে দেবে না, ছাড়বে না হাসিনা, ভালো হোক মন্দ হোক চ্যালেঞ্জ করা হবে, থামিয়ে দেওয়া হবে, এবং হাসিনা তাই করেছিলেন। তো ঠিক একইভাবে বিএনপিও সম্ভবত বলেনি ডিক্লেয়ার দিয়ে, বাট বিএনপি যেভাবে এগোচ্ছিল বিশেষভাবে সংস্কার কমিশনগুলোর সঙ্গে এবং সংস্কার কমিশনগুলোর মনিটরিং সেল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে, তারা এক ধরনের হাসিনার মতো বন্দোবস্তে ছিলেন, অর্থাৎ চ্যালেঞ্জ করেছেন প্রত্যেকটি পর্বকে, প্রত্যেকটি দফাকে, প্রত্যেকটি সুপারিশকে, এবং তাতে করে এই সংস্কার বাস্তবায়নের বিষয়টি দীর্ঘায়িত হয়। এখন প্রায় বছর লেগে যাচ্ছে, কিন্তু এটি 2-1 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে হতে পারত যদি বিএনপি কোঅপারেট করতো। 100% করেনি বিএনপি কোঅপারেট, এটি সত্যি কথা, এবং ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। এবং ভবিষ্যতে যখনই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কথা হবে, জুলাই সনদ নিয়ে কথা হবে, জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা হবে, এগুলোর বাস্তবায়ন নিয়ে কথা হবে, তখন কিন্তু বিএনপির নাম আসবে, কারণ বিএনপি যা যা করেছে সব নথিভুক্ত আছে, সবাই জানেন। তো এখন সর্বশেষ, এখন আর কোথাও কারো যাওয়ার জায়গা নেই। জুলাই সনদ তৈরি হয়েছে, রাজনৈতিক দলগুলোর কাছে বারবার পাঠানো হয়েছে, সর্বশেষ তাদের কাছে পাঠিয়ে তাদের মতামত নেওয়া হয়েছে, এবং এটি ফাইনালাইজ করে একটি ফাইনালাইজড ভার্সন আজ অথবা কালকের মধ্যে, আজই পেয়ে যাবার কথা সবগুলো রাজনৈতিক দল, ফাইনালাইজড ভার্সনটি জুলাই সনদের, যেখানে 84টি সংস্কার প্রস্তাব থাকছে সুপারিশমালা আকারে, এবং থাকছে 7টি দফা। তো এইবার আর রাজনৈতিক দলগুলোর কোনো মতামত সেখানে নেওয়া হবে না, জাস্ট তাদেরকে ইনফর্ম করবার জন্যে যে এই আমাদের জুলাই সনদ চূড়ান্ত ফাইনালাইজড ভার্সন, এই জন্য তাদেরকে দেওয়া হচ্ছে, তাদের অবগতির জন্য, কিন্তু আর তাদের মতামত এখানে নেওয়া হবে না। তো এখন কথা হলো, এই জুলাই সনদ চূড়ান্ত হবার আগে কিন্তু কথা হচ্ছিল কয়েকদিন থেকে, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে। বাস্তবায়ন না হলে তো সনদ প্রণীত হয়ে কোনো লাভ নেই, তাই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছিল, দফায় দফায় আলোচনা চলছিল, সেখানে ঐকমত্য হয়নি। যেমনি ঐকমত্য হতে অনেক সময় লেগেছিল জুলাই ঘোষণাপত্রে, তেমনি অনেক সময় লেগে গেল জুলাই সনদ তৈরি করতে। আবার জুলাই সনদ প্রণীত হওয়ার পর এটি বাস্তবায়িত কিভাবে হবে সেইটি নিয়েও দর কষাকষি চলছিল সেই 5 আগস্ট পরবর্তী সময়ে, এখনও চলছে দর কষাকষি যে বাস্তবায়ন প্রক্রিয়াটি কি হবে। তো নানা পরামর্শ এসেছে বিভিন্ন জায়গা থেকে, এখানে এক্সপার্টসরাও আছেন, প্যানেল অফ এক্সপার্টস, যাদের সঙ্গে কথা বলছিল জাতীয় ঐকমত্য কমিশন, তো তারাও পরামর্শ দিয়েছেন। সেই সব পরামর্শগুলোর মধ্যে মোটা দাগে ছিল যে সাংবিধানিক ঘোষণা দিয়ে, সাংবিধানিকভাবে ঘোষণা দেওয়া হবে, রাষ্ট্রপতি ঘোষণা দেবেন, দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, কিংবা গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।
তো মোটা দাগে এই কথাগুলো উঠে এসেছিল। কিংবা নির্বাহী আদেশ বলে করা হবে। তো নির্বাহী আদেশ বলে সবগুলো করা যাচ্ছে না, কারণ এখানে সংবিধান সংস্কারের কতগুলো বিষয় আছে, যেখানে সংবিধানে হাত পড়বে, সংবিধানে পরিবর্তন দরকার হবে, সেগুলো সেই দফাগুলো বাস্তবায়ন করবার জন্য। তাই সব কিছু নির্বাহী আদেশ বলে আসলে হতে পারছিল না। তো তাই মোটা দাগে এবং বেশি করে আলোচনায় আসছিল সাংবিধানিক আদেশ রাষ্ট্রপতির, কনস্টিটিউশনাল প্রক্লেমেশন, অথবা একটি গণভোট বা রেফারেন্ডাম। তো এখন কথা হলো, কোনো কিছুই আমাদের আনচ্যালেঞ্জড হচ্ছে না, যেটি আসছে সেটি চ্যালেঞ্জের মুখে পড়ছে। রাজনৈতিক দলগুলো ঐকমত্যে আসতে পারছে না, কোনো অবস্থাই না। তো এখন যখন গণভোটের বিষয়টি ইদানিং খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে, সব মহল গণভোটের দিকে মোটামুটি একটি ফয়সালা এসছে, একটি ডিসিশনে এসছে যে গণভোট হতে পারে। গণভোট, বিএনপি যদিও শুরুর দিকে খুব জোরালো বিরোধিতা করছিল যে আমরা কোনো গণভোট মানব না, বিএনপি এই কথা বলবার চেষ্টা করছিল। কিন্তু বিএনপি একটা পর্যায়ে দেখলো যে জনমত গণভোটের পক্ষে। তাই বিএনপি এখানে আমি বলবো প্র্যাগমেটিক হবার চেষ্টা করেছে। তারা শেষে রিল্যাক্টেন্টলি রাজি হয়েছে, হ্যাঁ গণভোট হতে পারে যদি সবগুলো রাজনৈতিক দল চায়। আসলে আগে থেকেই চাইছিল তারা। তো গণভোটের ব্যাপারে একটি ফয়সালা হয়েছে যে গণভোট হোক। আচ্ছা, তো এখন গণভোটে এসেও আমরা আবার ফেসে গেছি। সেইটি কি, গণভোট কিভাবে হবে, কখন হবে? আচ্ছা, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এবং এনসিপির মতো দলগুলো তারা চাইছে গণভোট হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে। আর আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ অনুষ্ঠিত হবার কথা আছে, তেমনটি আমাদের বলেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার, এবং ইলেকশন কমিশন সেই লাইনেই কাজ করছে। তো তার আগে গণভোট হয়ে যাক, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সহ অন্যান্য ইস্যুতে, সেটি চাইছে জামাত ইসলাম, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। আর বিএনপি চাইছে যেদিন আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে সেদিনই যাতে গণভোটটি হয়, আলাদা করে হবার দরকার নেই। তো তারা এর পক্ষে যুক্তি দেখাচ্ছে যে একই দিনে হলে খরচ বেঁচে যাবে, রাষ্ট্রের অনেক টাকা খরচ হবে, খরচ বেঁচে যাবে, ঝামেলা কমবে, সেই অর্থে তারা এই প্রস্তাবটি করছে। আর যারা নির্বাচনের আগে চাইছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে আলাদা করে নভেম্বর ডিসেম্বরের মধ্যে, তারা চাইছেন এই জন্যে যে তাদের কথা হলো যে গণভোট যদি হয় এবং একই দিনে যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, তাহলে যারা ভোট দেবেন তাদের সকলেরই সচেতনতা, শিক্ষার স্তর সব কিছু একই পর্যায়ের না। তো আগে আমাদের দেশে গণভোট হয়েছিল, আগে কিন্তু 3 বার গণভোট হয়েছিল। 77 একবার হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে, আরেকবার হয়েছিল 85-এ প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের আমলে, আরেকবার হয়েছিল 94-এ, হ্যাঁ 94-এ আরেকবার হয়েছিল, তিনবার হয়েছিল আমাদের গণভোট। তো সেখানে গণভোট অনুষ্ঠান করা সহজ ছিল তুলনামূলকভাবে। সেটি কি ছিল যে হ্যাঁ না, এইটি ঠিক আছে, হ্যাঁ ঠিক নেই, না। তো জনগণের বোঝার তেমন কিছু ছিল না, দরকার হয়নি, সবাই একই রকমভাবে বুঝতে পেরেছেন। কিন্তু এখন যে গণভোটটি হবে, এখানে হ্যাঁ না এর বিষয় নেই, ব্যাখ্যাকারে অনেক কিছু আসবে, পয়েন্ট আকারে অনেক কিছু আসবে। তো এটি যদি অফিসিয়াল টার্ম বলা হয় তাহলে ফিল্টার কটি থাকবে, এক ফিল্টার নাকি একাধিক ফিল্টার, যেটিকে পয়েন্ট বলা হচ্ছে। একটি পয়েন্টের উপর গণভোট নাকি একাধিক পয়েন্ট। তো আমাদের যে বাস্তবতা, সেখানে দেখা যাচ্ছে 5 থেকে 7টি ফিল্টার বা পয়েন্ট থাকছে সেখানে। তাহলে যারা ভোট দেবেন, গণভোটে হ্যাঁ বা না বেছে নেবেন, তাদের পক্ষে, সকলের পক্ষে এই 5 বা 7টি ফিল্টার কিংবা যেটিকে পয়েন্ট বলা হচ্ছে, সেই পয়েন্টগুলো পড়ে বুঝে হ্যাঁ না বলা, এই 5টি 7টি পয়েন্টের উপর সেইটি হিসেব করে দেখা গিয়েছে, ইলেকশন কমিশনের এক্সপার্টরা হিসেব নিকেশ করে দেখেছেন, কম করে হলো 2 থেকে 3 মিনিট লাগবে। তাহলে 2 থেকে 3 মিনিট লাগছে গণভোটের পয়েন্টগুলোর উপর হ্যাঁ বা না সিদ্ধান্ত নিতে। তারপর আবার জাতীয় সংসদের জন্য মূল যে ভোট, তাদের প্রার্থীকে তারা ভোট দেবেন, সেই ভোটও আলাদা করে দিতে হবে। তার মানে একজন প্রার্থীর চূড়ান্ত বিচারে লেগে যাবে 3 থেকে 4 মিনিট। তাহলে সারা বাংলাদেশে এইভাবে, বিশেষভাবে গ্রামের কথা যদি বলা হয়, সেখানে 3 থেকে 4 মিনিট এরকম ব্যবহার করে ভোটাররা ভোট দেবেন, তাহলে অনেক সময় লেগে যেতে পারে, অনেক টাইম কনজিউমিং হবে। এবং সব ভোটারের বুঝবার সক্ষমতা একই রকম না হবার কারণে তারা ঠিকঠাক বুঝে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একবার ভোট দেয়া, আবার গণভোটে তাদের রায় দেয়া, তো তাদের জন্য অনেকের জন্য কঠিন হয়ে যাবে বিষয়টি। কিন্তু গণভোট যদি আগে হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে, যেটি জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এবং এনসিপির লোকেরা বলছেন
যে গণভোট আগে হলে লোককে দুই দিকে ফোকাস করতে হবে না, জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে তাদের ভাবতে হবে না। আর গণভোট বিষয়ে আগে থেকে তাদেরকে যদি এডুকেট করা যায়, বিজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্র সেটা করতে পারে, পোস্টার ছাপিয়ে লিফলেট বিতরণ করে সারা দেশে রেডিও টিভিতে পত্রিকায় দিয়ে জনগণকে সচেতন করা যেতে পারে, এডুকেট করা যেতে পারে, যাতে করে তারা সহজে সেই 5টি বা 7টি ফিল্টার থাকবে সেগুলোর উপর বুঝে তারা তাদের গণভোটের রাইটই দিতে পারেন। এবং আগে হয়ে গেলে তাদের উপর চাপ কম পড়বে। তখন নির্ধারিত দিনে সেই ফেব্রুয়ারিতে তাদের একমুখী চিন্তা করতে হবে, একদিকে ফোকাস থাকবে, দুদিকে থাকবে না। সো এই দাবিতে জামায়াত ইসলাম, এনসিপি এবং ইসলামী আন্দোলন গণভোট চাইছে নভেম্বর-ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ আলাদা দিনে। দুটো নির্বাচন তারা আলাদা আলাদা ডেটে, আলাদা আলাদা মাসে, আলাদা আলাদা সময়ে চাইছেন এবং তারা এই দাবিতে অনড়। আর বিএনপি তাদের দাবিতে অনড়, তারা একই দিনে নির্বাচন চাইছে, যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে। তো এখন এই জায়গায় এসে গণভোটের বিষয়টিও কিন্তু আটকে গেছে। আর ঐকমত্য কমিশন যেই এক্সপার্টদের প্যানেলের সঙ্গে কথা বলেছেন, তারাও বলেছেন যে গণভোটের মাধ্যমে আসছে যে সংসদ, আগামী নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হবে, সেই সংসদকে এম্পাওয়ার করতে হবে, তাদেরকে একটি ক্ষমতা দিতে হবে, সংবিধান সংস্কার করবার ক্ষমতা। আর তাতে করে যদি গণভোট হয়ে যায়, তাহলে আসছে সংসদের প্রথম অধিবেশনটি হবে সংবিধান সংস্কার পরিষদ বলে গণ্য হবে। প্রথম অধিবেশনটি আসছে সংসদে, যার কাজ হবে সাংবিধানিক সংস্কারগুলো করা, যেটি অন্যভাবে অর্ডিন্যান্স জারি করে বা প্রশাসনিক অধ্যাদেশ জারি করে করা সম্ভব নয়। এবং বলা হচ্ছে যে সেটি 90 থেকে 180 দিন সময় দেওয়া হবে। 90 থেকে 180 দিনের এই সেশন বা অধিবেশনে তারা সংবিধান সংস্কার সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো তারা পরিবর্তন আনবেন এবং সংস্কারগুলো করে ফেলবেন সেই 90 থেকে 180 দিনের মধ্যে। এদিকে এইটি নিয়েও বিএনপির আপত্তি আছে, কারণ বিএনপি আগে থেকে বলে এসেছিল যে 2 বছরের মধ্যে নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে তারা আস্তে আস্তে এই কাজগুলো করবে। অর্থাৎ তারা শুরু থেকে করতে রাজি নেই। 90 দিন বা 180 দিন এই যে সময় নির্ধারণ করে দেওয়ার বিষয়টি, এটিতেও বিএনপির আপত্তি আছে। তো এখন তাহলে দেখা যায় যে এই জায়গায় এসে বিষয়টি দাঁড়িয়েছে। আর এদিকে আসছে শুক্রবার 17 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যেমনিভাবে গত 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, ঠিক একইভাবে তিনি শুক্রবার 17 তারিখ জুলাই সনদ সাইনিং সেরেমনি করতে যাচ্ছেন। 84টি সংস্কার প্রস্তাবের ভিত্তিতে এবং 60টি দফা সম্বলিত যে জুলাই সনদ প্রণীত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট, সেখানে অধ্যাপক ইউনূস দাওয়াত করেছেন প্রায় 3000 লোককে। সংস্কৃতি মন্ত্রণালয় বিষয়টি দেখছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের দাওয়াতে সেখানে হাজির থাকবেন আইনজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং রাষ্ট্রের নাগরিকেরা এবং সবগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সবগুলো দল থেকে অন্তত 2 জন করে প্রতিনিধি থাকবেন যারা সাইনিং সেরেমনিতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন, বাকিরা অতিথি হিসেবে থাকবেন। সো অন্তত 3000 আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে এই জুলাই সনদ সাইন করা হবে 17 অক্টোবর শুক্রবার। আর সেটি হচ্ছে শুধুই জুলাই সনদ সাইনিং সেরেমনি, স্বাক্ষর অনুষ্ঠান। আর ওটা কিন্তু মিন করে না বাস্তবায়ন প্রক্রিয়া। আর ঐকমত্য কমিশন বলছে যে আমরা এখন জুলাই সনদ সাইন্ড হয়ে যাক, রাজনৈতিক দলগুলো সাইন করুক জুলাই সনদ, এইটিই চাচ্ছি। এইটি হয়ে গেলে এটি একটা অগ্রগতি, পরে বাস্তবায়ন পদ্ধতি কী হবে সেইটি আমরা সরকারকে বলবো। তবে কবে হবে সেই তারিখ আমরা নির্ধারণ করে দিব না, বাট পদ্ধতির কথা বলবো। তারা বাস্তবায়ন পদ্ধতির কথা সরকারকে বলবে। আর এখন তারা এই 17 অক্টোবর সাইন করবার বিষয়টি শুধু আদায় করতে চাচ্ছে, তারা এইটিকে অগ্রগতি হিসেবে দেখতে চাইছে। যদিও এখনও এই বিষয়টি খোলাসা হয়নি যে সবগুলো দল শুধু সাইন করবার জন্য সেখানে উপস্থিত থাকতে রাজি হবেন কিনা। সব নেতৃবৃন্দ, যেহেতু ঘোষণার ব্যাপারে, বাস্তবায়নের ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কারণ আগে তারা দাবি রেখেছিল, তাদের দাবি ছিল যে বাস্তবায়নের ব্যাপারটি চূড়ান্ত না হলে আমরা সাইন করব না। তো এরকম একটি ব্যাপার থাকতে পারে। তো এই পর্যন্ত আশা করা যায় যে 17 তারিখে অন্তত রাজনৈতিক দলগুলো জুলাই সনদ সাইন করবে। আর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরে যেমনি ঐকমত্য কমিশন বলেছে সরকারকে তারা অ্যাডভাইস করবে, সেভাবে সরকার হয়তো চেষ্টা করবে। গণভোট আয়োজনের ব্যাপারটি এখানে মূল এসে দাঁড়িয়েছে। আর গণভোট কখন হবে সেই সিদ্ধান্ত হয়তো জানতে আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে, কারণ এখানেও এসে দুটো বিষয় আমরা দেখতে পাচ্ছি।
দুটো ভাগ হয়ে গেছে, কেউ চাইছে আগে, কেউ চাইছে পরে, নির্বাচনের আগে, নির্বাচনের পরে। বাট গণভোটের ব্যাপারে এখানে আসার কথা হলো, একটি আসার কথা আছে, সেটি হলো এই যে এই বিষয়টি সব দলের মধ্যে কমন, যে আমরা একটি গণভোটের মাধ্যমে ফয়সালায় আসতে চাই। তাহলে গণভোট আগে হবে কি পরে হবে, সেই বিষয়টির ফয়সালা পরেও হতে পারে। তো প্রিয় দর্শক, এখন পর্যন্ত এই হলো আমাদের জুলাই সনদ বলি, জুলাই ঘোষণাপত্র বলি, রাষ্ট্র সংস্কার বলি, যা কিছু বলি আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তি, আপাতত আমরা এই জায়গাটিতে আছি। তো আর কিছুদিনের মধ্যেই হয়তো আমরা জানতে পারবো যে আমরা চূড়ান্তভাবে কোথায় গিয়ে পৌঁছব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।